শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে বাংলা নিউজ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছে আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। তৎকালীন সরকারের সহযোগিতা ছাড়া ২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্ভব ছিল না। এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থার কতিপয় কর্মকর্তারাও জড়িত ছিলেন, দাবি প্রধানমন্ত্রী শেখ হাসিনার। দেশে এসেছে জাপানের দেয়া উপহারের টিকার চতুর্থ চালান। আরও ৭,৮১,৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকা টিকা পেল বাংলাদেশ। সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান। কাবুলের নিরাপত্তার দায়িত্ব তুলে দেওয়া হলো সশস্ত্র হাক্কানি নেটওয়ার্কের হাতে। মডার্নার প্রথম ডোজে টিকা প্রদান বন্ধে কড়াকড়ি নির্দেশ। বিপাকে সিলেটের ২,৭৬২ প্রবাসী। মাদক মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে প্রেরণ। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আটক রাখতে তদন্ত কর্মকর্তার আবেদন। ২০০৪ সালের ২১শে আগস্ট শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটে সভা ও মানববন্ধন। তারেকের পরিকল্পনায় হামলা হয়, দাবি আওয়ামী লীগ নেতাদের। একদিনের ব্যবধানে দেশে কমল করোনায় মৃত্যু ও আক্রান্ত শনাক্ত। ১২০ জনের মৃত্যুর দিনে আক্রান্ত শনাক্ত ৪,০০০। সিলেটে আগের দিনের চেয়ে বেড়েছে মৃত্যু, কমেছে আক্রান্ত শনাক্ত। শনাক্তের হার নেমেছে ২০% নিচে। স্বাস্থ্যবিধি নিশ্চিত ও দুর্ভোগ কমাতে করোনা ভ্যাকসিনের আরও ৭ কেন্দ্র চায় সিলেট সিটি কর্পোরেশন। নতুন কেন্দ্র স্থাপনের অনুমতি চাওয়া হয়েছে স্বাস্থ্য অধিদপ্তরে। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলসের সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি জামায়াত সরকারের সহযোগিতা ছাড়া ২০০৪ সালের ২১শে আগস্ট নারকীয় গ্রেনেড হামলা সম্ভব নয়। তিনি এই ঘটনায় তৎকালীন সরকার ও প্রশাসনকে সরাসরি দায়ী করেন। শনিবার সকালে ২১শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলার ১৭তম বার্ষিকী উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি। বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন প্রধানমন্ত্রী। গ্রেনেড হামলার ঘটনায় বিএনপি সরকার আলামত নষ্ট করে ফেলে উল্লেখ করে তিনি বলেন, বিএনপি জামায়াত ওই সময় এ ঘটনার ভুয়া তদন্ত প্রতিবেদন দেয় এবং জজমিয়া নাটক সাজায়। আহতরা হাসপাতালে গিয়েও চিকিৎসা পায়নি। তাদেরকে তখন সংসদেও কথা বলতে দেয়নি বিএনপি জামায়াত। উল্টো এই ঘটনার দায় আওয়ামী লীগের উপর চাপানোর চেষ্টা করা হয়। প্রধানমন্ত্রী বলেন, ২১শে আগস্টের পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হওয়ার পর ওই দিনই ৪ জনকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। খালেদা জিয়া ও তারেকের তত্ত্বাবধানে তাদের পাঠানো হয়। ওই ঘটনায় তখনকার পুলিশ, গোয়েন্দা সংস্থা সহ সবাই জড়িত ছিল। তিনি বলেন, বাবার পথ ধরেই এদেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করেছি। কয়েকবার মৃত্যু সামনে এসে দাঁড়িয়েছি, আল্লাহ বাঁচিয়েছে। এত বাধা অতিক্রম করে এসেছি, এখন এদেশের দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোই আমার কাজ। বাংলাদেশকে দেওয়া জাপানের উপহারের টিকার চতুর্থ চালানে ৭,৮১,৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। শনিবার বিকেল ৩টা ২৫ টিকা বহনকারী ক্যাথে প্যাসিফিকের একটি ফ্লাইট ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। স্বাস্থ্য অধিদপ্তরের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান জানান, চতুর্থ চালানে জাপান সরকারের উপহারের ৭,৮১,৪৪০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা ঢাকায় পৌঁছেছে। ৩টা ২৫ টিকা বহনকারী ফ্লাইটটি ঢাকায় এসে পৌঁছায়। জাপানের স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ৪৫ অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যাত্রা করে ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইট। গেল ২৪ জুলাই জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার ২,৪৫,২০০ ডোজ টিকার প্রথম চালান দেশে পৌঁছায়। এরপর ৩১ জুলাই দ্বিতীয় চালানে ৭,৮১,৩২০ ডোজ টিকা দেশে আসে। সবশেষ গত ২ আগস্ট আসে উপহারের আরও ৬,১৬,৭৮০ ডোজ টিকা। এ নিয়ে ৪ দফায় বাংলাদেশে ২৪ লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাঠাচ্ছে জাপান। সব মিলিয়ে বাংলাদেশকে জাপানের ৩০ লাখ টিকা দেওয়ার কথা রয়েছে। জাপানের পররাষ্ট্রমন্ত্রী তোশিমিৎসু মতেগি কোভ্যাক্সের আওতায় ১৫টি দেশের জন্য অ্যাস্ট্রাজেনেকার ১,১০,০০,০০০ ডোজ টিকা উপহারের ঘোষণা দিয়েছিলেন। সে তালিকায় বাংলাদেশের নামও রয়েছে।
সেখান থেকেই ৩০ লাখের বেশি ডোজ টিকা পাচ্ছে বাংলাদেশ। দীর্ঘ ২০ বছর পর আফগানিস্তান দখল নিয়েছে তালেবান। দেশ দখলের পর এবার সরকার গঠনের দিকে মনোযোগ দিচ্ছে তালেবান। এদিকে তালেবান কাবুলের নিরাপত্তার দায়িত্ব তুলে দিয়েছে সশস্ত্র হাক্কানি নেটওয়ার্কের হাতে। এই সংগঠনটি আল কায়দার ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। মার্কিন সংবাদ মাধ্যম ভয়েস অব আমেরিকার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কাবুলের নিরাপত্তার জন্য মোতায়েন ৬,০০০-এরও বেশি সশস্ত্র হাক্কানি নেটওয়ার্কের সদস্য। বর্তমানে জালাল উদ্দিন হাক্কানির ছেলে অনিশ হাক্কানি এবং ভাই সিরাজউদ্দিন হাক্কানি এই নেটওয়ার্কের দায়িত্বে রয়েছে। অনিশ হাক্কানির পাশাপাশি খলিল আল রহমান হাক্কানিও, যার নাম জাতিসংঘের সন্ত্রাসী তালিকায় রয়েছে, সেও এই নেটওয়ার্কের সদস্য। তাকে কাবুলের রাস্তায় দেখা গেছে বলেও জানা গিয়েছে। তালেবান এবং আল কায়দার জন্য অর্থ সংগ্রহ করত হাক্কানি নেটওয়ার্ক। গত বছর দোহায় মার্কিন প্রশাসনের সঙ্গে তালেবানের সমঝোতা চুক্তি হয়। তখন আফগানিস্তানে কোনো সন্ত্রাসবাদে মদদ না দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল তারা। কাবুলের দায়িত্বভার হাতে নেওয়ার পর সেই প্রতিশ্রুতি আদতে কি কার্যকর হবে, উঠছে সেই প্রশ্ন। অবসরপ্রাপ্ত সিনিয়র ব্রিটিশ কূটনৈতিক আইভর রবার্টস বলেছেন, হাক্কানি নেটওয়ার্কের সদস্যদের কাবুলের নিরাপত্তার দায়িত্ব দেওয়া কার্যত শিয়ালকে মুরগির খামারের দায়িত্ব দেওয়ার সমতুল্য। কাবুল দখলের পরেই শান্তির বার্তা দিয়ে চলছে তালেবান। শুধু তাই নয়, শর্ত সাপেক্ষে মেয়েদের কাজ করার সুযোগ দেওয়ার থেকে শুরু করে সমস্ত দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাওয়ার চেষ্টা তালেবানের। সিলেটে গেল ১৩ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের মডার্নার টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রয়েছে। এ টিকার মজুদ কম থাকায় স্বাস্থ্য অধিদপ্তর প্রথম ডোজ বন্ধ রাখতে সারা দেশেই নির্দেশনা দেয়। তবে বিদেশগামীদের জন্য প্রথম ডোজ চালু রাখার কথাও তখন বলা হয়। কিন্তু সর্বশেষ বৃহস্পতিবার চিঠির মাধ্যমে সিলেট সিটি কর্পোরেশনকে জানানো হয়েছে, এখন থেকে মডার্নার প্রথম ডোজ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে। এমন সিদ্ধান্তে বিপাকে পড়েছেন সিলেটের ২,৭৬২ জন বিদেশগামী। আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে মডার্নার প্রথম ডোজের জন্য অপেক্ষায় ছিলেন তারা। কিন্তু মডার্নার প্রথম ডোজ প্রদান সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যাওয়ায় এসব প্রবাসীকে দুশ্চিন্তা ঘিরে ধরেছে। কেননা তারা যেসব দেশে থাকেন সেখানে মডার্না টিকা গ্রহণযোগ্য। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি চিঠি পাঠায় সিলেট সিটি কর্পোরেশন। ওই চিঠিতে মডার্না টিকার প্রথম ডোজ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে নির্দেশনা দেওয়া হয়। ফলে প্রবাসীদের মডার্নার প্রথম ডোজ দেওয়াও বন্ধ হয়ে গেছে। যদিও ওই চিঠিতে প্রবাসীদের ব্যাপারে আলাদা করে কিছু উল্লেখ ছিল না। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ও লাইন ডিরেক্টর স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, দেশব্যাপী চলমান মডার্নার প্রথম ডোজের টিকা ১২ আগস্টের পর সারা দেশে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। এরপরও কতিপয় কেন্দ্র নির্দেশনা উপেক্ষা করে এখনো মডার্না ভ্যাকসিনের প্রথম ডোজ প্রদান অব্যাহত রেখেছে, যা সরকারি নির্দেশনার পরিপন্থী। এই সংশ্লিষ্ট সকল কেন্দ্রকে ১৯ আগস্টের পর থেকে মডার্নার প্রথম ডোজের টিকা প্রদান সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। প্রবাসীদের জন্য পৃথক বা সুনির্দিষ্ট নির্দেশনা না থাকলেও ওই চিঠি পেয়ে সিলেটে প্রবাসীদের মডার্নার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হয়েছে। এখন প্রবাসীরা কিভাবে টিকা পাবেন সে বিষয়েও কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। সিলেট সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম সুমন বলেন, গত বৃহস্পতিবার আমরা একটি নির্দেশনা পেয়েছি, যেখানে মডার্নার প্রথম ডোজ সম্পূর্ণরূপে বন্ধ রাখতে বলা হয়েছে। এখন প্রবাসী যারা নিবন্ধন করেছেন এই টিকার জন্য, তাদের তথ্য কেন্দ্রীয় পর্যায়েও জানা, কারণ প্রবাসীদের নিবন্ধনের সব তথ্য কেন্দ্রীয় সার্ভারে থাকে। সেখান থেকে আমাদেরকে ফরওয়ার্ড করা হয়, আমরা তালিকা অনুসারে টিকা দেই। তিনি বলেন, এখন প্রবাসীদের টিকার বিষয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে, তারা কিভাবে টিকা পাবেন সে বিষয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলছি। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক মহোদয়ও কথা বলছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ড শেষে চিত্রনায়িকা পরিমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।
শনিবার সকাল 11:49 তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম আশিক ইমাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম পরিমণির এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। গেল 13 আগস্ট 6 দিনের রিমান্ড শেষে পরিমণি ও তার সহযোগী দীপুকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা। এ সময় আসামি পক্ষে তাদের আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরপর পরিমণিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়। গত 5 আগস্ট পরিমণি ও তার সহযোগীকে আদালতে হাজির করা হয়। এরপর বনানী থানার মামলায় তাদের প্রথম দফায় 4 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ রিমান্ড শেষে 10 আগস্ট পরিমণি ও তার সহযোগী দীপুর দ্বিতীয় দফায় 2 দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। গত 4 আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। অভিযানে ভয়াবহ মাদক এলএসডি, মদ ও আইস উদ্ধার করা হয়। পরিমণির ড্রয়িং রুমের কাভার্ড শোকেস এবং ডাইনিং রুম, বেডরুমের সাইড টেবিল ও টয়লেট থেকে বিপুল পরিমাণ মদের বোতল উদ্ধার করা হয়। 2004 সালের 21 আগস্টের ঢাকায় শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটে প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিলেটে জেলা আওয়ামী লীগের উদ্যোগে প্রতিবাদ সভা ও মহানগর শ্রমিক লীগের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সিলেটে জেলা পরিষদ মিলনায়তনে জেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফর রহমান বলেন, 2004 সালের 21 আগস্টে শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করে তৎকালীন বিএনপি জামায়াত নেতৃবৃন্দ 4 দলীয় জোট ক্ষমতা চিরস্থায়ী করতে গ্রেনেড হামলা চালিয়েছিল। তারেক জিয়ার পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে এই নারকীয় হামলা চালানো হয়েছিল। ওই হামলায় আওয়ামী লীগের 24 জন নেতাকর্মী নিহত হলেও আল্লাহর রহমতে প্রাণে রক্ষা পান জাতির পিতার কন্যা শেখ হাসিনা। গ্রেনেড ও বোমাবাজে এই শক্তি যাতে পুনরায় দেশে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে আওয়ামী লীগের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ জনগণকেও খেয়াল রাখার আহ্বান জানান তিনি। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের পরিচালনায় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহ-সভাপতি শফিকুর রহমান, আশফাক আহমদ, অ্যাডভোকেট নিজামুদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, অ্যাডভোকেট শাহ মোহাম্মদ মুসাহিদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, মোহাম্মদ আলী দুলাল, কবির উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, সাইফুল আলম রুহেল ও অ্যাডভোকেট রঞ্জিত সরকার সহ আরও অনেকে। এদিকে 21 আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে শনিবার দুপুরে সন্ত্রাসবিরোধী মানববন্ধন করে সিলেট মহানগর শ্রমিক লীগ। নগরীর সুরমা পয়েন্টে মহানগর শ্রমিক লীগের সভাপতি এম শাহরিয়ার কবির সেলিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক রেজানুর রহমান সেলিমের সঞ্চালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সদস্য ও মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, মহানগর শ্রমিক লীগের সিনিয়র সহসভাপতি অ্যাডভোকেট আলতাফ হোসেন, মোহাম্মদ মাহবুবুল হক, নাজমুল ইসলাম মাসুম, আব্দুল জলিল লেবু সহ আরও অনেকে। অপরদিকে 21 আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদে সিলেটের গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গোয়াইনঘাট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম। মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ আসল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইসমাইল আলী মাস্টার, গোয়াইনঘাট উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষচন্দ্র পাল ছানা, শামসুল আলম, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জামাল উদ্দিন, ফরিদ আহমদ শামীম, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
একদিনের ব্যবধানে দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা আরও কমল। গেল 24 ঘন্টায় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছেন আরও 120 জন। এদিকে মৃত্যুর কমার পাশাপাশি কমেছে শনাক্তের সংখ্যাও। গেল 24 ঘন্টায় আক্রান্ত শনাক্ত হয়েছেন 3,999 জন। আগের দিন এই সংখ্যা ছিল 5,993 জন। শনিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত 24 ঘন্টায় 23,882টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 3,999 জন, যাতে দৈনিক শনাক্তের হার 16.71%। আর এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন 14,57,194 জন। শনাক্তের মোট গড় হার 16.91%। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী গেল 24 ঘন্টায় করোনায় মারা গেছেন 120 জন। বিশ্লেষণে দেখা যায়, একদিনের ব্যবধানে মৃত্যু বেশ কমেছে। এর আগে গতকাল 1.5 মাস পর দেশে করোনা ভাইরাসে মৃত্যুর সংখ্যা 150-র নিচে নামে। শুক্রবার 145 জনের মৃত্যু তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গেল 24 ঘন্টায় যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 69 জন ও নারী 51 জন। আর এ পর্যন্ত মোট মারা গেছেন 25,143 জন। অন্যদিকে করোনা থেকে গত একদিনে সুস্থ হয়েছেন 7,666 জন। আর মোট সুস্থ হয়েছেন 13,55,421 জন। 2020 সালের 8ই মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এর 10 দিন পর 18ই মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। কয়েক মাস সংক্রমণ ও মৃত্যুর হার ঊর্ধ্বগতিতে থাকার পর অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। চলতি বছরের শুরুতে করোনা ভাইরাসের প্রকোপ অনেকটা নিয়ন্ত্রণে ছিল, তখন শনাক্তের হারও 5%-এর নিচে নেমেছিল। তবে গত মার্চ মাস থেকে মৃত্যু ও শনাক্ত আবার বাড়তে থাকে। জুলাই মাস জুড়ে পরিস্থিতি বেশি মারাত্মক পর্যায়ে থাকলেও গত কয়েকদিন ধরে পর্যায়ক্রমে কমছে মৃত্যু ও শনাক্তের সংখ্যা। এদিকে করোনা ভাইরাসে সর্বশেষ 24 ঘন্টায় সিলেটে মৃতের সংখ্যা বেড়েছে। এ সময়ে মারা গেছেন আরও 12 জন। মৃত্যু বাড়লেও শনাক্তের সংখ্যা অনেকটাই কমে গেছে। এ সময়ে 200 জন করোনা রোগী শনাক্ত হয়েছেন, যা গত প্রায় 2 মাসের মধ্যে সর্বনিম্ন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় জানায়, শুক্রবার সকাল 8টা থেকে শনিবার সকাল 8টার মধ্যে সিলেট বিভাগে মারা গেছেন 12 করোনা রোগী। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে 2 জন সহ 10 জনই মারা গেছেন সিলেট জেলায়। মৃতদের মধ্যে সুনামগঞ্জ ও মৌলভীবাজারে 1 জন করে রয়েছেন। এর আগের 24 ঘন্টায় বিভাগে মারা যান 7 জন। সব মিলিয়ে সিলেটে করোনায় মৃতের সংখ্যা 972 জনে দাঁড়িয়েছে। ওসমানী হাসপাতালে 83 জন সহ 791 জনই মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জের 65 জন, মৌলভীবাজারের 70 জন ও হবিগঞ্জের 46 জন রয়েছেন মৃতের তালিকায়। সর্বশেষ 24 ঘন্টায় বিভাগে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন 200 জন। তাদের মধ্যে ওসমানী হাসপাতালে 7 জন সহ 113 জন সিলেট জেলায় শনাক্ত হয়েছেন। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের 22 জন, মৌলভীবাজারের 47 জন ও হবিগঞ্জের 18 জন রয়েছেন। 1032 জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়েছে। 19.38% হার। গেল প্রায় 2 মাসের মধ্যে শনাক্তের হার এই প্রথম 20-এর নিচে নামল। বিভাগে করোনা আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা এখন 51,041 জন। এর মধ্যে ওসমানী হাসপাতালে 4,311 জন সহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা 31,566 জন। এছাড়া সুনামগঞ্জের 5,900 জন, মৌলভীবাজারের 7,444 জন ও হবিগঞ্জের 6,131 জন রয়েছেন শনাক্তের তালিকায়। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 342 জন। সব মিলিয়ে সুস্থ হওয়াদের সংখ্যা 39,995 জন। তিনি জানান, বর্তমানে 479 জন করোনা রোগী সিলেটের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। করোনার সংক্রমণ ঠেকাতে সারা দেশের ন্যায় সিলেটেও চলছে ভ্যাকসিন কার্যক্রম। নগরীতে 3টি কেন্দ্রে ভ্যাকসিন দেওয়া হলেও তা অপর্যাপ্ত বলেছেন সংশ্লিষ্টরা। 3টি কেন্দ্রেই প্রতিদিন ভ্যাকসিন নেওয়ার লোকজন ভিড় করছেন। এই অবস্থায় সিলেট মহানগরীতে আরও 7টি কেন্দ্র বৃদ্ধির প্রস্তাব স্বাস্থ্য অধিদপ্তরের পাঠিয়েছে সিলেট সিটি কর্পোরেশন।
সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা জানান, সিলেট বর্তমানে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এবং পুলিশ লাইন্স হাসপাতালে করোনা ভ্যাকসিন প্রদান করা হচ্ছে। সম্প্রতি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পাওয়ার পর নগর ভবনে শুরু হয়েছে দ্বিতীয় ডোজ প্রদান। এসব কেন্দ্রে প্রতিদিন হাজার হাজার মানুষ ভ্যাকসিন নিতে ভিড় করছেন। টিকা কেন্দ্রগুলোতে থাকছে না স্বাস্থ্যবিধি মানার কোনো বালাই। এতে সংক্রমণ ছড়ানোর শঙ্কা রয়েছে। এছাড়া দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে গ্রহীতাদের। এসব বিবেচনায় গেল জুলাইয়ের পর সপ্তাহে নগরীতে 10টি ভ্যাকসিনের কেন্দ্র বাড়াতে চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেয় সিসি, কিন্তু এগুলোর অনুমোদন মেলেনি। এখন ফের 7টি কেন্দ্র বাড়াতে চেয়ে চিঠি পাঠিয়েছে সিসিক। প্রস্তাবিত টিকাদানগুলো হচ্ছে মাতৃমঙ্গল হাসপাতাল, ধূপাদিঘির উত্তরপাড় বিনোদিনী নগর স্বাস্থ্যকেন্দ্র, বাগবাড়িনগর স্বাস্থ্যকেন্দ্র, আখালিয়া বীরেশচন্দ্রনগর স্বাস্থ্যকেন্দ্র, কাজীটুলা সূর্যের হাসি ক্লিনিক, শাহজালাল উপশহর স্বাস্থ্যকেন্দ্র এবং কদমতলী নগর স্বাস্থ্যকেন্দ্র। সিসিকে প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর জাহিদুল ইসলাম সুমন বলেন, ভ্যাকসিনের জন্য আরও 7টি কেন্দ্র বাড়াতে স্বাস্থ্য অধিদপ্তরে আবারও চিঠি দেওয়া হয়েছে। এখন এগুলো অনুমোদনের অপেক্ষায় রয়েছে। মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এই ছিল আমাদের এখনকার মতো সংবাদ। সাথে থাকার জন্য ধন্যবাদ।